শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ, এবং আমরা যদি কথা বলি তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমনভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে, কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই, মনে পড়ে যে আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আজকে এখনো সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছো সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, আর জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে, সবাই বলে ধরে নাও বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নিব বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপাক্ষ চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা গুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান। অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই বিচার যেন স্বচ্ছ হয়, ফ্যাসিস্ট আমলে লোক দেখানো একটি নাটক যাতে না হয়, এই 3 নিয়ে আমাদের প্রথম দাবি জবাবদিহিতা। দ্বিতীয়ত দাবি, এই ঘুমের ভুক্তভোগী পরিবারদের তাদের প্রিয়জনকে কেউ আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার যৌবনকাল একটি অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? আমরা কতগুলো ব্রিজ বানানোর পরিকল্পনা করছি, একটা ব্রিজ বানানোর অর্থ যথেষ্ট হাতে গোনা এই কয়েকটি পরিবারের অন্তত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি, 17টা বছর ধরে এই পরিবারগুলো অপেক্ষা আছে, আর তাদেরকে অপেক্ষা রাখবেন না। অবিলম্বে তাদেরকে একটি এমনভাবে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা করি যেন আর যাই হোক অর্থনৈতিকভাবে তাদের আর কোনোদিন যেন তাকাতে না হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, এই ধরনের ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে আর হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার রাজনীতিবিদদের দৃঢ়তা, যে আমরা আর যাই করি এই ধরনের অপরাধ যেন বাংলা মাটিতে না হতে পারে। এই জন্য সবার আগে দরকার গুম কমিশন, যা কোনো কারো অনুমতি না নিয়ে তদন্ত করতে পারবে। দরকার স্বাধীন মানবাধিকার কমিশন, যার কারো চক্ষু রাঙানি উপেক্ষা করেও তার অপরাধের কথা বলতে পারবে। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার উপস্থাপন করা দরকার। ইসমাইল হোসেন বাতেন ভাইয়ের মেয়ে, তার বাবা গুম হওয়ার পর থেকে তার বাবার অ্যাকাউন্টে রেখে যাওয়ার টাকা উত্তোলন করতে পারছে না। ব্যাংকের ম্যানেজার বলে, তোমার বাবার কি হয়েছে, একটি কাগজ নিয়ে আসো। আনিসা ইসলাম ইনশা গত বছরটি বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে একটি কাগজের জন্য, যে তার বাবা যে গুম হয়েছে এটা যেন লিখে দেওয়া হয়। এটা আমরা দিতে পারিনি। আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এমন একটা আইনি ব্যবস্থা গ্রহণ করা যারা গুমের ভুক্তভোগী যারা আছেন তারা যেন স্বীকৃতি পায় তার বাবা মৃত নন, তার বাবা জীবিত নন। কিন্তু এই স্বীকৃতি দরকার, অবিলম্বে একটি আইন করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, কিন্তু ঢাকা 14 আসনের জনগণ আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য কিছু কথা বলতে চাই। ঢাকা 14 আসনের সবচেয়ে নিগৃহীত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া, যেটি জলবদ্ধ একটি ইউনিয়ন, যেখানে কোনো সড়ক যোগাযোগ নেই। 54 বছরে ঢাকার বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ হয়ে গেলেও এই কাউন্দিয়া এখন পর্যন্ত সড়ক যোগাযোগ হয়নি একটি ব্রিজের অভাবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় ওয়াদা করে এসেছেন যে একটি ব্রিজ নির্মাণ করবেন। আমি দাবি জানাচ্ছি আগামী 6 মাসের মধ্যে ব্রিজের নির্মাণ শুরু হয় ইনশাআল্লাহ। মিরপুরে একটি অন্যতম ধর্মীয়
কেন্দ্রের নাম হচ্ছে শাহ আলী মাজার, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মাজারে অনেক অবৈধ অশ্লীল কাজ চলছে, মাজারের সম্পত্তি নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। মাননীয় ধর্মমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি ওনার সহযোগিতা কামনা করছি। আমরা যেন এই মাজারকে ধর্মীয় গাম্ভীর্য রেখে স্বচ্ছতার সাথে দিনী কাজের জন্য আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, এজন্য মাননীয় ধর্মমন্ত্রীর সম্পূর্ণ পরিপূর্ণ সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের কিছু একটি দূতাবাসের একটি প্রোগ্রামে কয়েকজন সংসদ সদস্য নিয়ে আমি গেলাম। একজন সংসদ সদস্য পরিচয় দিচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল এলাকার এমপি, একজন পরিচয় দিলাম আমি অভিজাত এলাকার এমপি, আমি পরিচয় দিলাম আমি কিছু গরিব মানুষের এমপি, কিছু খেটে খাওয়া মানুষ যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে এই সংসদে পাঠিয়েছে এই আশায় যে একটি পরিবর্তন আসবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, সীমাহীন দুর্নীতি বন্ধ হয়ে সৃষ্টি হবে জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ। এর জন্য আমাদের প্রথম প্রয়োজন রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে যে ক্ষমতায় আসুক সেজন্য শাসক। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ স্পিকার। আমার এই গরিব মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেখান থেকেও তাদেরকে চাঁদা গুনতে হয়। মাননীয় স্পিকার, এই চাঁদাবাজি হাতে গোনা কয়েকটা লোক লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে, কারণ এই চাঁদাবাজদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছি, আমাদের কি আর কিছু পাওয়া আছে জীবনে? আমরা একজন মাননীয় সংসদ সদস্য, আমরা কেন এরকম চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করব? আসলে আমরা শপথ গ্রহণ করি, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে, যারা মানুষকে হক নষ্ট করে, এদেরকে আর যাই হোক আমরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমি নির্বাচন ঘোষণা করেছি, ঢাকা 14 আসনে কোনো চাঁদাবাজ সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। এই ঘোষণা প্রত্যেকজন সংসদ সদস্যের কাছ থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ। ফুটপাথগুলো বেদখল হয়ে রয়েছে, খালগুলো দখল হয়ে রয়েছে, যার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়। খেলার মাঠ নেই, যুব সমাজ খেলাধুলা করতে না পারার কারণে মাদকাসক্তির মধ্যে ঝুঁকে পড়ছে। শিক্ষা কেন্দ্র যেখানে আমাদের সন্তানের মানুষ হয়, সেখানে নিয়োগ বাণিজ্য চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আসলে আমরা ঘোষণা করি যে সবার আগে দেশ 5 বছরের দলীয় স্বার্থ নয়, 50 বছরের জাতি গঠনের কথা চিন্তা করে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে আমাদের শরীর যখন কবরে পৌঁছবে, তখন আমাদের রেখে যাওয়া কাজের বিনিময়ে কালকে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়া যখন আমরা হব, তখন এই কাজগুলো আমাদেরকে শেফায়াত দান করবে, আমাদের প্রশ্নের উত্তরকে সহজ করে দেবে, আমাদেরকে সঠিক সত্যিকার অর্থে সফলকার করবে এই দুনিয়াতে এবং চিরস্থায়ী জীবনে। সম্মানিত স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজ এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমার মহেশখালী কুতুবদিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মা, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান সংসদে তৃতীয়বারের মতো কথা বলার, আমাদের মহেশখালী কুতুবদিয়ার অবহেলিত দ্বীপ কুতুবদিয়া মহেশখালীর উন্নয়নের কথা বলার, দেশের কাজ করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছর পর একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন পৃথিবীর ইতিহাসে খুব কম নজির আছে যেখানে কোনো নেতা বিদেশি নির্বাচন থেকে
মুক্তির জন্য লড়াই করেছেন, জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে মোবিলাইজ করেছেন, রাজনৈতিক কর্মসূচি ও দিক নির্দেশনা দিয়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা জিয়ে রেখেছেন। 1914 সালে ভ্লাদিমির লেনিন, 1940 সালে ফ্রান্সের চার্লস দাগল, 70 দশকে ইরানের আয়াতুল্লাহ খুমেনি, স্নায়ু যুদ্ধের সময়ে রোমেনিয়ার গণতন্ত্রকামী নেতা ইয়ান রাতিও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তেমনিভাবে মাননীয় স্পিকার, আপনি জানেন 1/11-এর পর 17 বছর 18 বছর পর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান লন্ডনে থেকে একটি চেয়ারে বসে 17 বছর এই ঘুমন্ত বিএনপিকে ঘরে ফেরে বিএনপিকে আবার জাগ্রত করে বাংলাদেশের ফ্যাসিস্টদের অপসারণে যে ভূমিকা রেখেছেন। আমাদের এমন কোনো নেতা নেই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থেকে আরম্ভ করে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা হয় নাই। গুম হয়েছি, খুন হয়েছি, আমরা জেলে গেছি 69 লক্ষ মামলার ভার নিয়ে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশের যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই জন্য আমি আজকে আমাদের দলের নেতাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান 31 দফার ভিত্তিতে আপনার মাথার উপর যে ছাতা আছে 8টি কবজা, আমাদের এই বাংলাদেশের 31 দফা আমাদের নির্বাচনের ইশতেহার, আমরা 8টি কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, ইমামের বেতন, স্পোর্টস, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং এমপ্লয়মেন্টের মাধ্যমে একই কবজার নিচে নিয়ে আসে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, সেই নবযাত্রায় আমি আমার দল এবং বিরোধী দলের সম্মানিত সকল সদস্যকে অংশগ্রহণ করে আমরা যাতে বাংলাদেশের আগের ফ্যাসিস্ট রাজনীতি বাদ দিয়ে আলোচনার মাধ্যমে, বিবেচনার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, সেই সংগ্রামে আপনারা সবাই শরীক থাকবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার 2-4টা কথা বলবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার মহেশখালী কুতুবদিয়া লবণের জন্য বিখ্যাত। লবণ আমরা উৎপাদন করলে আপনারা লবণ খেতে পারেন। আমরা সেই লবণ আমরা বিক্রি করি 3 টাকা 3.5 টাকা পার কেজি, আর সেই লবণ ঢাকায় এবং প্যাকেটজাত হয়ে সেই লবণ বিক্রি হয় 40 টাকা 42 টাকা কেজি। মানবতা বিবর্জিত হচ্ছে আমাদের দেশে। মাননীয় স্পিকার, আমি মহেশখালী কুতুবদিয়া দ্বীপাঞ্চলের মানুষ। মাননীয় স্পিকার, আমার বেড়িবাঁধ দরকার, প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ দরকার। 91 সালের ঘূর্ণিঝড় আপনার মনে আছে নিশ্চয়ই, সেদিন আমাদের বেগম খালেদা জিয়ার সরকারের বয়স ছিল মাত্র 39 দিন। সেই থেকে 91 থেকে এই 26 সাল পর্যন্ত প্রতি বছর 100 কোটি 200 কোটি 500 কোটি খরচ হয়। খরচ করতে করতে সব টাকা শেষ হয়ে যায়। এই বছর বানলেন, বর্ষাকাল আবার ডুবে গেলেন। সেই ব্যবস্থা না করে আমি অনুরোধ জানাবো আমার কুতুবদিয়া বেড়িবাঁধ প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 1 মিনিট। আমার দেশ মিষ্টি পানের দেশ, সাদা সিংড়ির দেশ। সেই আমাদের মিষ্টি পান হেরিটেজ হিসাবে সেটা গণ্য করা হোক। আমাদের লবণের দামে তো 40 কেন? মাননীয় স্পিকার, বিগত বছরে প্রচুর পরিমাণ লবণ ইন্ডাস্ট্রিয়াল লবণের মাধ্যমে খাদ্য লবণ আমদানি করে, বিগত সরকারের ট্যাক্সবিহীন লবণ আমদানি করে। এবং আবার যদি আমরা লবণ আমদানি করতে চান তাহলে 120% লবণের মধ্যে ট্যাক্স বসাতে হবে। আর কস্টিক সোডার আড়ালে আনলিমিটেড লবণ ব্যাক টু ব্যাক এলসি করে। মাননীয় স্পিকার, আমাদের দেশীয় লবণকে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আমাদের চাষিরা মরণ পাশ নিয়ে এখন বেশি আছে। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় বলেছিলাম আমি কাপড় পরে সংসদে যাব, কিন্তু কাপড়ের কপট করে আসতে পারিনি। কিন্তু আমার লবণ চাষিরা এখন কাপড়ের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই জন্য আমি আজ ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, সময় 4 মিনিট।
আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এদেশের প্রতি বিএনপি জামাতের উভয় দলেরই কম বেশি অনেক অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া ৭৫ পরবর্তীতে দ্বিঘারা জাতিকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন। অধ্যাপক গোলাম আজম ৮৪ সালে কেয়ারটেকার সরকার জাতিকে কেয়ারটেকার সরকারের দিগন্ত দেখিয়েছেন। যে কেয়ারটেকার সরকার সেখান থেকে আজ পর্যন্ত এই কত ৮৪ থেকে এই পর্যন্ত এই জাতিকে পথ দেখাচ্ছে, এখনো পথের উপরে রেখেছে। জামাত ৯১ সনে নিঃস্বার্থভাবে ৫ বছরের জন্য বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছে, একেবারে নিঃস্বার্থভাবে। সরকার কেয়ারটেকার পদ্ধতিকে পরিত্যাগ করলে জামাত দৃঢ়তার সাথে সর্বস্ব ক্ষতি স্বীকার করে সরকারকে সঠিক পথে আনতে চেষ্টা করেছে। ৬ হতে ২৪ কিছু ভুল বোঝাবুঝি থাকলেও দেশ নেত্রীর প্রতি জামাতের আস্থা, পরস্পর চিন্তার ঐক্য ও ভালোবাসা একনায়তন্ত্রের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছে। বীর তরুণদের প্রাণ উৎসর্গ করতে সাহসী করেছে, জাতির সূর্য সন্তানদের বিজয়ী হতে সাহায্য করেছে। জামাত বিএনপি তথা দেশপ্রেমিক সকল দল ও তরুণ ছাত্র শ্রমিকদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ১৮ কোটি মানুষ আজ মুক্তির শ্বাস ফেলছে। জনগণের সে বিজয়ের ফসল আজকের এই মহান সংসদ। এটি বিএনপি বা জামাতের বিজয় নয়, বরং জনগণের বিজয়। বিএনপি জামাত তথা গণতান্ত্রিক ইসলামী শক্তিকে দেওয়া মহান আল্লাহর একটি সুযোগ, আবার পরীক্ষাও বটে। দীর্ঘ এ সংগ্রামে শাহাদাত বরণকারী নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলের নেতাকে সবটুকু শ্রদ্ধা নিবেদন করছি। তাদের উভয়ের মেধা, ধৈর্য, ত্যাগ ও নেতৃত্বের কৌশলে আজকের এই পরিবর্তন। গতকালের বিতর্কে তাদের উদার ভূমিকা এক নবদিগন্তের উন্মেষ ঘটিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উভয়ে সফল হবেন। আবেগ, উত্তেজনা ও সংকটে অনেকে বিহ্বল হলেও তারা দুজন গণতন্ত্র, মানবতা ও ন্যায় বিচারের ক্ষেত্রে হিমাদ্রি সম অটল থাকবেন। জামাত বিএনপিকে একসাথে কাজ করতে হবে। আদর্শিক ভিন্নতা থাকলেও দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। আধুনিক অনেক রাষ্ট্রে এর উদাহরণ আছে। তবে পারস্পরিক সৌহার্দ্যবোধ ছাড়া দেশের কল্যাণ করা যায় না, একসাথে চলা বা কাজ করা যায় না। মাননীয় স্পিকার, আপনি বীর বিক্রম। আমার এলাকার বেনাপোলের একটি গ্রাম কাগজপুকুরে আপনি ১ মাস ধরে রক্ত আর ঘাম ঝরিয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। প্রতিটি মানুষ চায় সুন্দর সমৃদ্ধ একটি জীবন, কিন্তু আমাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে শূন্যতা অনেক। এ সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যার অনুগ্রহে আমাদের জীবন, তার প্রতি ভক্তি ও তার বিধানের আনুগত্যেই পারে আমাদের সার্বিক জীবনকে সুশৃঙ্খল, সুন্দর, সমৃদ্ধ, সফল করতে। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশ, কোনো জাতি আল্লাহর বিধানকে, আল্লাহর ভয়কে অন্তরে গ্রহণ করে, আমি তাদের জীবনকে, তাদের দেশকে, দেশের জন্য জমিন ও আসমানের সকল বরকতের দরজা খুলে দেই। মাননীয় স্পিকার, এর অর্থ হলো আমাদের যতটুকু পানি দরকার ততটুকুই আল্লাহ পানি দেবেন, যে বায়ু দরকার সেই বায়ু দেবেন, যে মাটি দরকার সেই মাটিই দেবেন, আমাদের মানব জীবনে শান্তি শৃঙ্খলার জন্য যা দরকার তা দেবেন। মাননীয় সদস্য ১ মিনিটে কনক্লুড করেন। আমরা যখন অন্যায় করি তখনই আমাদের এই চারিদিক থেকে কষ্ট ধেয়ে আসে। দেশের জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে আদর্শের ভিন্নতা সত্ত্বেও আমরা সব কল্যাণ কাজে ঐক্যবদ্ধ হতে পারি। মাননীয় স্পিকার, আমি যে এলাকাতে এসেছি, আমি আগেও দৃষ্টি আকর্ষণ করেছি, জলাবদ্ধতা আমার চাষিদেরকে দরিদ্র করে রেখেছে। যদি দুই পাশে দুটি খাল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী পিতা যেখানে খাল কেটেছিলাম, আমি সেই সাথে খাল কেটেছিলাম ৩ মাস ধরে। তো সেখানে যদি খালটার পাশাপাশি তার পশ্চিমে এবং তার উত্তরে খাল কাটা হয়, তাহলে এই শার্শা উপজেলা রক্ষা পেতে পারে এই জলাবদ্ধতা থেকে। মাননীয় স্পিকার, শার্শার ৪.৫ লাখ মানুষ শুধু নিজেরা সমৃদ্ধ হবে না, এর দ্বারা দেশও সমৃদ্ধ হতে তাদের অবদান থাকবে। মাননীয় স্পিকার, আমার সময় বেশি না, একটি কথা শুধু আজকে বলতে চাই, মাদক থেকে শার্শাকে
রক্ষা করুন। 25 ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ আপনাকে। পরবর্তী বক্তা এম ইকবাল হোসেন, ময়মনসিংহ 3। নাই উনি, আমার তো কালকে দেওয়ার কথা, সরি, আগামীকাল দেওয়ার কথা। হ্যাঁ, জি মাননীয় বিরোধী দলের নেতা। আমার একটা নৈতিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। গতকালকে অর্থবহ আলোচনার পর আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিটি হলে আমরা উভয়ে এই সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাব। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে 5 জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরও 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। এই 5 জন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে। মাননীয় স্পিকার, এর সাথে আমি আমাদের খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে, আমি বলবো যে মেহরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়, সংসদ যেন এর বাইরে না থাকে, ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। এখানেও যেন যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। মাইক দেন, বিরোধী দলের নেতাকে মাইক দেন। আমি সংসদ ভবন বলেছি, সংসদের অধিবেশন আমি বলি নাই। অধিবেশনের বাইরে Thank you. অনেক কর্মঘণ্টা আছে। ধন্যবাদ, আমি বিরোধী সেই দলের নেতা। কথাটাই বলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার 4। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে আপনি সময় দেওয়াতে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এই আপনার ইয়েতে আমরা দাঁড়িয়ে যে আলোচনা করছি, এর প্রথমে আমি আজকে আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে আমি স্মরণ করছি। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, 71-এর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আপনিও সেখানে সাথে ছিলেন। আপনারা সকলকে, অল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং 24-এর মুক্তিযোদ্ধাদেরকেও আমি স্মরণ করছি। তবে 71-এর মুক্তিযোদ্ধাদের সমান 24-এর মুক্তিযোদ্ধারা হতে পারবে না। তাদেরও মূল্যায়ন আছে, তাদেরও আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু 71 আমাদের স্বাধীনতার চেতনা, সেটা আলাদা জিনিস। মাননীয় স্পিকার, আমি সম্মান করছি আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তিলে তিলে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এই সংগঠন, জাতীয়তাবাদী দলের সংগঠনকে শক্তিশালী করে এই বাংলাদেশে একটি দীর্ঘদিন রাজনীতি করার মতো সক্ষম করেছেন। মাননীয় স্পিকার, আমাদের এই দল প্রতিষ্ঠা যিনি করেছিলেন মাননীয় শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি 3 বছরের মাথায় মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছিলেন। 3 বছর একটা রাজনৈতিক দর্শন, আজকে 50 বছর আজকে আমরা ধরে রাখতে পেরেছি এই সংগঠনকে। কি রকম গভীর মানুষ তার এই দলের প্রতি ভালোবাসা, এটা প্রকাশ পায়।
আপনি এখানে এই দেশে 10 বছর শাসন করেছেন এই হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব। আইয়ুব খান শাসন করেছিলেন 10 বছর পাকিস্তান, তাদেরও একটি দল ছিল, কিন্তু মৃত্যুর পরে তাদের আর কোনো দলের চিহ্ন নাই। কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 50 বছর আমরা এখনো পর্যন্ত ক্ষমতার দরে আছি, এবং আমাদের এখন তারুণ্যের নেতৃত্বে এখন আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। তিনি শহীদ জিয়ার উত্তরসূরি। আজকে সারা বাংলাদেশের তরুণদের তিনি আপনার প্রতীক। তিনি বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করছেন এবং অর্থনৈতিক মুক্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা নতুন দিগন্তে প্রবেশ করছি তার উনার নেতৃত্বে। আমি আশা করি আমরা আরো উন্নতির দিকে যাব। সুন্দর আমাদের বিরোধী দলের নেতৃত্বের যে কোপারেশন আমরা দেখতে পাচ্ছি, এই নেতৃত্বের কোপারেশন যদি আমরা ধরে রেখে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ আরো দিন দিন উন্নতির দিকে যাবে। বিশ্ব একটি উত্তপ্ত আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেখানে অর্থ সম্পদ বেশি, তেল বেশি, সেখানেই গন্ডগোল। তেলের জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদের ক্রিয়েটেড সমস্যা না, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমি আশা করি কন্ট্রোল হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার এলাকা এমন একটি এলাকা যেটা ইন্টারন্যাশনালি একটা নোন এলাকা, উকিয়া টেকনাফ, যেখানে 15 লক্ষ রিফিউজিরা একটা বিরাট একটা সমস্যা আমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য। সেখানে বাঁধেগড় সমস্যা, একটা বিরাট সমস্যা। কোন দিকে যাব? সেখানে অনেক রকমের শাসন প্রশাসন চলছে। আমি এগুলিকে এই সরকারকে অনুরোধ করব সুন্দরভাবে দেখে একটা আমাদের কক্সবাজারে আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করছি। কক্সবাজারের একটি সন্তান জনাব সালাউদ্দিন আহমদকে আপনার হোম মিনিস্টার করাতে, যেহেতু সেখানে মাদক পাচারের সেই রুট বন্ধ হবে এখন, আমি আশা করছি। ওনার সাথে আমি আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করার জন্য তৎপর আছেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি এখানে একটি জিনিস বলবো, আপনার পরিবেশ মন্ত্রী মহোদয়ের এখানে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে, সেন্ট মার্টিন একটা 15 কিলোমিটার দূরে আপনার সমুদ্রের মাঝে অবস্থিত, সেখানে মানুষ যেতে পারে না। আপনার ট্রাভেল পাস নিয়ে মানুষ যেতে হয়। এটা কি একটা বিদেশের অংশ নাকি আমাদের দেশের অংশ? যদি ট্রাভেল পাস দিয়ে যদি সেখানে মানুষ যেতে হয়, তাহলে এটাকে বাংলাদেশ, আমি আশ্চর্য ধরনের ব্যাপার। 10টি শর্ত দিয়েছে। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করেন। আপনার 2 মিনিটে শেষ করে দেন। সেখানে আমি অনুরোধ করব ওনাকে, আপনার সেখানে মানুষ যাওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে ট্যুরিস্ট যেতে হবে, না হলে সেখানে কোনো ইনকাম নাই, মানুষ মারা যাবে নাকি, এইরকম একটা অবস্থা। মাননীয় স্পিকার, আমার এই রিফিউজিদেরকে ফেরত দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সক্ষম হয়েছিলেন, ম্যাডাম খালেদা জিয়া সক্ষম হয়েছিলেন। আমি আশা করি আমাদের এই সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সমস্ত রিফিউজি আবার বর্মায় ফেরত যাওয়ার জন্য তিনি তৎপর হবেন, আমি এইটুকু আশা করছি। এবং আমাদের হসপিটাল সেন্ট মার্টিনে ডাক্তার নাই, বর্ষাকাল আছে, ওখান থেকে রুগীরা 15 কিলোমিটার দূরত্ব দিয়ে আসতে পারে না। সেখানে আমি দেখেছি একটা মহিলা মারা গেছে সমুদ্রে, প্রেগনেন্ট অবস্থায়, আপনার মূল ভূখণ্ডে আসার পথে একটা স্পিড বোট দিয়ে বলছি আপনার, সেখানে আমি